মাত্র 700 নম্বরের থেকে 12 নম্বর কম পেয়ে তুমি 688 পেয়েছো এবং দশম স্থান অধিকার করেছো। তোমায় কখনো এসওই বাংলা চোখে এসওই বাংলা আপনার ভিডিও এসেছে, আমরা ক্লাসগুলো আমি দেখতাম। আচ্ছা, ফেসবুক ইনস্টাগ্রাম ইউজ করো? আর তোমার ধরো কোনো নির্দিষ্ট রুটিন ছিল যে দিনে এত ঘন্টা পড়তে? না, নির্দিষ্ট কোনো রুটিন ছিল না। আর ও একদম আধ ঘন্টার বেশি এক জায়গায় বসবে না। যাই হোক, আমি বলতাম যে স্যারের কাছে পড়তে পড়তে উঠে আসতে হয়, একটু মন দিয়ে পড়ো, আবার ছুটে চলে যাবে। মানে এইভাবে খেলতে খেলতেই পড়াশোনা। এই মক টেস্ট কতটা গুরুত্বপূর্ণ বলে তোমার মনে হয়েছে বা তোমার স্কোরিং এর ক্ষেত্রে মনে হয়? মক টেস্ট খুবই ইম্পর্টেন্ট মনে হয়েছে আমার, কারণ খুব বড় একটা বিষয় হচ্ছে মোবাইল ফোন। তো ওইটা কিভাবে অ্যাভয়েড তুমি করতে, সেটা যদি মোবাইল ফোনে যখন এডিকশন হতো তখন সবসময় মানে তোমার ক্ষেত্রেও এই জিনিসটা হতো? হতো। তাহলে একেবারেই মঙ্গল গ্রহ থেকে তুমি আসোনি। মানে অনেকে ভাবে যে যারা র্যাঙ্ক করে বা যারা ভালো ছাত্রছাত্রী তারা মঙ্গল গ্রহ থেকে টুক করে পৃথিবীতে পড়ে গিয়ে র্যাঙ্ক করে গেছে, আবার কখনো মঙ্গল গ্রহে চলে যাবে। তো এমন তো ব্যাপারটা নয়। হ্যালো এভরিওয়ান, এসওই বাংলাতে সবাইকে স্বাগত। আজ আমরা বসে আছি অয়নের বাড়িতে। অয়ন এবছর মাধ্যমিক পরীক্ষাতে দশম স্থান অধিকার করেছে। দক্ষিণ চব্বিশ পরগনার দক্ষিণ বারাসাতে ওর বাড়ি। ও 688 নম্বর পেয়েছে, অর্থাৎ একেবারে সম্পূর্ণ নম্বর 700 থেকে মাত্র 12 কম। আজকে আমরা ওর সাথে কথা বলবো, আমরা জেনে নেব যে ও কিভাবে পড়াশুনো করেছে, কিভাবে কি স্ট্র্যাটেজিতে পড়াশুনো করলে আসলে র্যাঙ্ক করা যায়, এবং এই র্যাঙ্ক করার পিছনে কোনো রকেট সায়েন্স আছে কিনা, তারপর বাকি ওর জীবনের স্বপ্ন সমস্ত কিছু। তো অয়ন, স্বাগত এসওই বাংলাতে। নমস্কার। একবারে প্রথমেই তোমাকে যেটা জিজ্ঞেস করা সেটা হচ্ছে যে দক্ষিণ বারাসাতের কোন স্কুল থেকে তোমার পড়াশোনা? আমি দক্ষিণ বারাসাতের শিবদাস আচার্য উচ্চ বিদ্যালয় থেকে পড়াশোনা করেছি। আচ্ছা, তো তোমার এই যে সফলতা, অর্থাৎ মাত্র 700 নম্বরের থেকে 12 নম্বর কম পেয়ে তুমি 688 পেয়েছো এবং দশম স্থান অধিকার করেছো, এরপর তোমার কেমন লাগছে বা এই খবরটা শোনার পর কেমন লেগেছে? প্রথমে তো বিশ্বাস করিনি যখন টিভিতে আমার নামটা বলে। আচ্ছা। তো তারপরে তো খুবই ভালো লাগছে, খুবই আনন্দিত হচ্ছে, বাবা মা খুবই খুশি। আচ্ছা, এই যে র্যাঙ্ক করবে 10-এর মধ্যে বা এতটা ভালো রেজাল্ট করবে, এটা প্রত্যাশিত ছিল? হ্যাঁ, প্রত্যাশিত তো ছিল। যখন মানে পড়াশোনা করতাম, যে আশা ছিল যে 1 থেকে 10-এর মধ্যে ঢোকার। আচ্ছা, তবে এই নাম্বারটা পরীক্ষা দেওয়ার পর তুমি একটা গেস করেছিলে যে হয়তো যেরকম 1 থেকে নাম্বার হতে 10-এর পারে। মধ্যে হতে পারে? বাহ। তোমার সাবজেক্ট ওয়াইজ কমপ্লিট নম্বর তো 688, সাবজেক্ট ওয়াইজ নাম্বারগুলো কত ছিল? সাবজেক্ট ওয়াইজ বেঙ্গলিতে 98, আচ্ছা ইংলিশে 94, আচ্ছা, ম্যাথে 100, আরে বাস। বায়োলজিতে 100, আর ফিজিক্সে 98, আচ্ছা, আর হিস্ট্রিতে 98, জিওগ্রাফিতে 100। বাহ। প্রায় সব সাবজেক্টেই তোমার একেবারে 1-2 কম বা ফুল নাম্বার পেয়েছো, শুধু ইংলিশের ক্ষেত্রে একটু নম্বরটি কমে গেছে। এই প্রত্যেকটা সাবজেক্ট যে তুমি সম্পূর্ণ নম্বর পেয়েছো বা মাত্র 1-2 নম্বর পিছনে আছে, কিভাবে তুমি পড়াশুনো করেছো? মানে একেবারে মাধ্যমিকের শুরু থেকে কি স্ট্র্যাটেজিতে পড়াশুনো করেছো? তো একদম প্রথমে শুরু থেকে টেক্সট বইটা খুঁটিয়ে পড়েছি, আর প্রত্যেকটা লাইন আমি মনে করেছি যে অ্যাসেটস। প্রত্যেকটা টেক্সট বই সহায়িকার পিছনে না দৌড়ে আমি প্রথমে টেক্সট বইটা ভালো করে পড়েছি। প্রত্যেকটা লাইনে যে কনসেপ্ট লুকিয়ে আছে সেটাকে ভালো করে ক্যাপচার করার চেষ্টা করেছি, আর খাতায় প্রত্যেক পৃষ্ঠা পড়ার পর যে সমস্ত শর্ট কোশ্চেন হয় খাতায় নোট ডাউন করেছি, আচ্ছা এবং পরে রিভাইজ করতে যাতে সুবিধা হয়। আচ্ছা, এবং প্রত্যেকটা চ্যাপ্টার কমপ্লিট করে নেওয়ার পরে ওই চ্যাপ্টারে যত শর্ট কোশ্চেন হয় এগুলো বাবা আমাকে কন্টিনিউ ধরতো। বাহ। মানে তোমার এই যাত্রাটাতে তোমার প্রাইভেট টিচার তো অবশ্যই ছিল, তার পাশাপাশি বাবা মাও খুব সাহায্য করেছে। আর বাবা যেটা বললে যে বাবা প্রতিটা জিনিস দেখে নিত বা করতো, সেটা কি প্রতিটা সাবজেক্টের না নির্দিষ্ট? হ্যাঁ, প্রতিটা সাবজেক্টে প্রায়। আচ্ছা। কারণ বাবা তো অফিস থেকে আসার পরে এতটাও ক্লান্তি হতো, তাও বাবা রাত্রে করে আমাকে শর্ট কোশ্চেন ধরতেন, যেখানে কনসেপ্ট বুঝতে অসুবিধা হতো বুঝিয়ে দিতেন। বাহ। বাবাও তো টিচার ছিলেন আগে। বাবাও টিচার হ্যাঁ, ছিল? চাকরি পাওয়ার আগে। বাবা কোন সাবজেক্টের টিচার? বাবা মেনলি ফিজিক্স আর ম্যাথে টিচার ছিলেন। আরে বাস, তাহলে তো খুবই ভালো, এবং তার জন্যই বোধহয় তোমার ম্যাথে একেবারে টপ স্কোর 100। তো প্রাইভেট টিচার যারা ছিলেন বাড়িতে পড়াতে আসতেন এবং তোমার স্কুল, এই পুরো বিষয়টা যে কিভাবে সহযোগিতা পেয়েছো? প্রাইভেট টিউটর তো বাড়িতে আসতেন, তারা কন্টিনিউ আমাকে হেল্প করেছেন। প্রত্যেকটা চ্যাপ্টার শেষ হয়ে যাওয়ার পরে মক টেস্ট, মান্থলি বা উইকলি যে সমস্ত মক টেস্টগুলো হয় সেগুলো নিতেন। আর স্কুলের স্যারেরাও খুব উপকার করেছেন। যখনই কোনো ডাউট বা কোনো কনসেপ্ট বুঝতে অসুবিধা হয়েছে স্যারদের কাছে জিজ্ঞেস করেছি, স্যাররা বুঝিয়ে দিয়েছেন সঙ্গে সঙ্গে। আচ্ছা, এইরকম মফস্বলের একটি স্কুল, তুমি সেই স্কুল থেকে দশম র্যাঙ্ক করেছো। এর আগে কি এই স্কুল থেকে র্যাঙ্ক এসেছে? আগে স্কুলে একজন মাধ্যমিকে 8-এ হয়েছিলেন। মাধ্যমিকে 8 হয়েছিল, সেটা কোন সালে?
2020। 2020, হ্যাঁ। তারপরেই তোমার 2026-এ যখন 2020 সালে র্যাঙ্ক করেছিল তখন তুমি কোন ক্লাসে পড়তে? তখন আমি 5-এ পড়তাম। 5-এ পড়তে। মানে তখন তুমি এই খবরটা শোনার পর তোমার মধ্যেও কি মনে হয়েছিল যে আমিও একদিন? তখন আমি টিভিতে দেখছিলাম লাইভ। আচ্ছা। তখন তো নাম বললো, আমি চিনতাম, পাড়ায় যেহেতু বাড়ি, পাশেই বাড়ি। পাড়াতেই বাড়ি। হ্যাঁ। মানে তোমার এই যে রেজাল্ট তার পিছনে অনেক বড় ইন্সপিরেশন বোধহয় এটা কাজ Inspiration, করেছে একেবারেই। তো তুমি পড়াশুনোর অনলাইন এই অফলাইনে তোমার টিচাররা যে পড়াতো বা ব্যাচে পড়তে যেতে, স্কুলে পড়তে যেতে, বাবা হেল্প করতে, এগুলো বললে, তোমার এই পড়াশুনোর ক্ষেত্রে অফলাইনের পাশাপাশি অনলাইন কি কোনোভাবে তোমাকে হেল্প করেছে? হ্যাঁ, অনলাইনে অনেক সুবিধা পেয়েছি। আচ্ছা। যেমন যখনই কোনো কনসেপ্ট টিউটর পড়িয়ে গেলেন বা স্কুলে স্যারেদের কাছেও জিজ্ঞেস করলাম, বা হয়তো কোনো কনসেপ্ট বাদ হয়ে গেল, সেটা বুঝতে আমি অসুবিধা হচ্ছে বা বুঝতে পারছি না, তখন আমি ইউটিউবে সার্চ করতাম, আচ্ছা, ম্যাথ হোক বা ফিজিক্স হোক। ম্যাথ বা ফিজিক্স, বেসিক্যালি তুমি সায়েন্সের সাবজেক্টগুলোই সার্চ করো, হ্যাঁ। যে কনসেপ্টে কোনো সমস্যা থাকলে বা কোনো ঘাটতি থাকলে বা টিচার বুঝিয়ে যাওয়ার পরও কোনো ডাউট থাকলে সেটা ক্লিয়ার করে নিতে। ইউটিউবে ম্যাথ বা ফিজিক্স সার্চ করার সময় কখনো এসওই বাংলা চোখে হ্যাঁ, সেই বাংলা আপনার ভিডিও এসছে, আপনার ক্লাসগুলো আমি দেখতাম। আচ্ছা, তো বিশাল বড় অ্যাচিভমেন্ট। মানে আমি পড়াচ্ছি এবং আমি যেটা চাই এসওই বাংলার হাত ধরে সবসময় যে বাংলার প্রত্যেকটা ছেলে মেয়েকে পড়াতে, সেই সুবিধাটা যে তোমার পর্যন্ত পৌঁছেছে এটা শুনে খুব ভালো লাগলো। নেক্সট যেটা বলার সেটা হচ্ছে যে বাবার কথা তো শুনলাম, মা কিভাবে তোমাকে পাশে থেকেছে? মা মানে মোটিভেশন দিয়ে গেছে আচ্ছা। প্রতিনিয়ত। আচ্ছা। যখনই পড়াশোনা থেকে করার ক্লান্তি এসেছে বা ঠিক লাইন থেকে আমার বিচ্যুতি ঘটেছে, তখন মা আমাকে মোটিভেশন দিয়েছে কন্টিনিউ। মা মানে মেন্টাল স্টেটটা ঠিক রেখেছে একেবারেই, মানে মা তোমাকে শুধু মোটিভেশন দিয়েছে এটা নয়, আমি আশা থেকে দেখলাম যেটা, সেটা হচ্ছে মা তোমাকে খুব যত্ন করে, মানে একেবারেই তোমাকে গুছিয়ে রাখা এবং তুমি যাতে তোমার কাজটা ঠিকঠাক ভাবে করতে পারো সেটুকু আমি দেখলাম যে সেই জিনিসটা করে। এবং এই বিষয়টাই তো মা বাবার গুরুত্বটা এই জন্যই অনস্বীকার্য। তো তোমার এই যে সফলতা বা এই সমস্ত কিছু, এর পিছনে বাবা মা তো আছেই, কোনো নির্দিষ্ট স্পেশাল কোনো ইউনিক ক্যারেক্টার যে তোমার এই সফলতার পিছনে অনেকটা ভাগিদার? স্পেশাল ইউনিক ক্যারেক্টার বলতে আমার বাবাকেই বলবো। বাবাকে? হ্যাঁ, কারণ বাবা খুবই মানে কষ্ট করে পড়াশোনা করেছে, আর এই যে সার্ভিসটা বাবা পেয়েছেন খুবই কষ্টকর। আচ্ছা। তাই রোল মডেল বলতে গেলে বাবাই। আচ্ছা, আমি শুনলাম যে বাবা প্রায় 7 ঘন্টা প্রতিদিন যাতায়াত করে, কিন্তু তারপরও শুধুমাত্র যাতে তোমার পড়াশোনাটা ভালো হয় তার জন্য তোমার সাথে আর কি লেগে থাকে এবং বাড়িতে আসে। তো এটা দারুণ একটা ব্যাপার। মাধ্যমিক তো হয়ে গেছে, র্যাঙ্কও হয়েছে, সেটা নিয়েও আশা করি পরিবারের সবাই খুব আনন্দিত এবং তুমিও খুব আনন্দিত, সেলিব্রেট করছো র্যাঙ্কটাকে। এরপর ইচ্ছা কি? এরপর নিটের জন্য প্রিপারেশন নিচ্ছি। আচ্ছা, নিটের জন্য এই ভাবনাটা যে ডাক্তারি পড়বো, এটা কবে থেকে এসেছে? এটা একদম ছোট থেকেই, একেবারে ছোট থেকে, মানে জ্ঞান হওয়ার পর ডাক্তারি হবে এটাই ভেবেছি। আর বাবারও তাই ইচ্ছা। কেন? ডাক্তার হওয়ার ইচ্ছা, মানে সমাজের জন্য কাজ করার। সমস্ত সমাজের জন্য কাজ তো অনেক কিছু করেই করা যায়, ডাক্তার করতে হবে এটা কি? আমাদের দেশবাড়ির দিকে যে সমস্ত গরিব দুস্থ এলাকা রয়েছে, ওখানকার মানে মানুষেরা মানে বিনা চিকিৎসা অনেক সময় মানে রোগে ভোগে, তো সেই দিকটা দেখার একটা ইচ্ছা আছে। আচ্ছা, তোমার দেশ বাড়ি কোথায়? দেশবাড়ি জামতলা। জামতলাতে। আচ্ছা, তো ডাক্তার হওয়ার যে ইচ্ছা বা নিট দেওয়ার যে ইচ্ছা, তার মানে তোমার একটা নির্দিষ্ট স্ট্র্যাটেজিও আছে। তাহলে আফটার মাধ্যমিক তুমি নিশ্চয়ই সায়েন্সের পড়াশোনা শুরু করে দিয়েছো এতদিনে, তো কিভাবে পড়াশোনা করছো, কিভাবে পড়াশোনা করতে চাও? যে টিউটরগুলো পড়াচ্ছেন আমাকে, তারা প্রধানত কনসেপ্ট ক্লিয়ার করছে, আর প্রতিটা চ্যাপ্টার শেষ হওয়ার পরে নিট টাইপের যেরকম এক্সাম হয় সেরকমভাবেই 360 নম্বর এক্সাম নিচ্ছে একটা চ্যাপ্টারের উপর থেকে। আচ্ছা, মানে এখন থেকেই তুমি বোর্ডসের পাশাপাশি নিটের পড়াশোনাটাও শুরু করে দিয়েছো। আচ্ছা, অনেকেই মনে করে বা অনেকেই ভাবে যে যারা এই র্যাঙ্ক করে বা যারা টপ করে তারা বোধহয় সবসময় ঘরের মধ্যেই থাকে, ঘরের কোণেই বসে থাকে এবং বই খাতা নিয়েই থাকে। তো তোমার ক্ষেত্রে কি বিষয়টা সেই রকমই, নাকি তোমার এছাড়াও মানে পড়াশুনোর বাইরে নির্দিষ্ট কিছু হবি আছে বা বন্ধুদের সাথে আড্ডা মারা বা একটু সময় কাটানো, এই বিষয়গুলো হয়? শুধু যে পড়াশোনা একদম বাড়ির ভিতরে থাকতাম তেমনটাও নয়, আর বাইরে খুব ঘুরতাম তেমনটাও নয়। আচ্ছা, মানে ব্যালেন্স করেই পুরো বিষয়টা। পড়াশোনার পাশাপাশি ক্রিকেট খেলতাম বাইরে, আর চেস খেলার হবি আছে। হবি বলতে চেস খেলি। আচ্ছা, আর বাকি তোমার হবির মধ্যে চেস খেলা বা খেলাধুলোর বাইরে ঘুরতে যাওয়া বা? ঘুরতে যাওয়ার প্রতি খুবই আকর্ষণ। পাহাড় না সমুদ্র? পাহাড়। পাহাড়, বাহ। কোথায় কোথায় গেছে? দার্জিলিং। দার্জিলিং গেছে, ভালো লেগেছে? যেতে চাও আবার? বাহ।
আচ্ছা, বিষয় হচ্ছে যে অয়ন, অনলাইনেও তুমি বললে হেল্প নিয়েছো, পড়েছো টুকটাক, তুমি অফলাইনেও পড়েছো, তো অনলাইনটা কতটা গুরুত্বপূর্ণ বলে মনে হয় তোমার কাছে? যে এই সময়ে দাঁড়িয়ে তুমি বললে যে বেশ কিছু ডাউট যেগুলো সমস্যা হতো অনলাইনে দেখে নিতাম, তো অনলাইনের জায়গাটা কতটা গুরুত্বপূর্ণ বলে মনে হয়, বা ছাত্রছাত্রীরা কিভাবে ইউজ করতে পারে, বিশেষত 9-10-এ যারা পড়ছে বা যারা তোমার পরবর্তীতে মাধ্যমিক দেবে, তারা কিভাবে ব্যবহার করতে পারে? আমার মনে হয় যে অফলাইনে পড়াশোনার পাশাপাশি অনলাইনের প্রচুর একটা ভূমিকা রয়েছে। তো যেহেতু অফলাইনে টিচাররা বুঝে যাওয়ার পরে যদি কোনো ছাত্রছাত্রী হয়তো মানে মিডিয়া কোর্স স্টুডেন্টরা তাদের যদি কোনো কনসেপ্ট বুঝতে অসুবিধা হয়, তারা তো অনলাইনে হেল্প নিতেই পারে। অনলাইনে যে সমস্ত স্যাররা রয়েছেন তারা বুঝে নিতে পারে সেই কনসেপ্টগুলো, সেদিক থেকে অনেকটাই সুবিধা হয়। একদমই তাই। আর অয়ন, এরপর তো তুমি নিট দেবে বা সেদিকে যাবে। আমি আসার পর ব্যাক ক্যামেরাতে তুমি কথা বলছিলাম যখন, তখন বলছিলে যে ওই রূপায়ণ পালের বিষয়টা, যে ও AIR-20 হয়েছে এবং এখন এইমস দিল্লিতে আছে, তো তোমারও কি স্বপ্ন ওই দিকেই যাও? ওই দিকেই যাবে। আচ্ছা, 11-12 দুটো বছর কি বাড়িতে থেকেই পড়বে সিদ্ধান্ত নিয়েছো? হ্যাঁ, বাড়িতে থেকেই পড়বে। এবং এখন প্রাইভেট টিউটররা কিভাবে আছে, মানে তারা কি বাড়িতেই আসছেন না তাদের কাছে পড়তে? তাদের কাছে যাচ্ছে এখন। তাদের কাছে যাচ্ছে, মানে এখন ব্যাচেই পড়ছো তুমি। আচ্ছা, এই যে ব্যাচে পড়ছো এবং একেবারে শুরু থেকে তুমি যেভাবে পড়াশোনা করছো, মাধ্যমিকের সময় একরকম পড়াশোনা করেছি, এই সময়টা একটু হয়তো বদলাবে, পড়াশোনার স্ট্র্যাটেজিগুলো বদলাবে। মাধ্যমিকের সময় তুমি কি একদম রেগুলার বেসিসে পড়াশোনা করতে, না একটু কেটে কেটে, বা তোমার ধরো কোনো নির্দিষ্ট রুটিন ছিল যে দিনে এত ঘন্টা পড়তে? না, নির্দিষ্ট কোনো রুটিন ছিল না। আচ্ছা, কিভাবে পড়তে যখনই একটু ভালো যদি বলো। যখনই ভালো লাগতো তখনই পড়তাম। দৈনিক কোনো টাইম ছিল না যে এত ঘন্টা পড়তে হবে, 10 ঘন্টা পড়তে হবে, 12 ঘন্টা পড়তে হবে, যখনই ইচ্ছে করতো তখনই পড়তাম। আচ্ছা, আর যে সাবজেক্টগুলো পড়তে, সেগুলো কি আগে থেকে ডিসাইডেড থাকতো যে আজকে আমি এই সাবজেক্টগুলো পড়বো, আগামীকাল এই সাবজেক্টগুলো পড়বো, মানে সেগুলো আগে থেকে ডিসাইড থাকতো যে আমি এভাবে এভাবে পড়বো? আচ্ছা, টেস্ট এক্সামের পর তুমি ফাইনাল এক্সাম মাধ্যমিক দিলে, তো তার মাঝখানের এই সময়টাতে পড়ার থেকে বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায় টেস্ট পেপার সলভ বা এই সমস্ত জিনিসপত্র, মক টেস্ট। এই জিনিসপত্রগুলো তুমি কিভাবে দিয়েছো বা কিভাবে করেছো? তো সিলেবাস তো টেস্টের অনেক 7 থেকে 8 মাস আগেই কমপ্লিট হয়ে গিয়েছিল। তো টেস্ট দেওয়ার পরে কন্টিনিউ আমি মক টেস্ট দিয়েছি। আচ্ছা, মক টেস্টগুলোতে কেমন নাম্বার আসতো? মক টেস্টে ওই 95%, 96% নাম্বার আসতো। আচ্ছা, মক টেস্টগুলো কি মানে মেইনলি বাড়িতে এসে যে টিচাররা পড়াতেন তারাই নিতেন, না কোনো অন্য ইনস্টিটিউশনের মক টেস্টও তুমি দিয়েছো? বাড়িতে যে সমস্ত টিউটররা আসতেন তারা তো উইকলি মক টেস্ট নিতেন, আর কিছু সংস্থাতেও মক টেস্ট দিয়েছি। আচ্ছা, মানে বাইরে কিছু ইনস্টিটিউশনে মক টেস্ট দিয়েছো। এই মক টেস্ট কতটা গুরুত্বপূর্ণ বলে তোমার মনে হয়েছে, বা তোমার স্কোরিং এর ক্ষেত্রে মনে হয়? মক টেস্ট তো খুবই ইম্পর্টেন্ট মনে হয়েছে আমার, কারণ মক টেস্ট না দিয়ে আমি নিজেকে জাজ করতে পারিনি যে আমার এখানে ঘাটতি হচ্ছে, এখানে ডিফেক্ট হচ্ছে, আমি বুঝতে পারিনি। তো মক টেস্ট দেওয়ার পরে এটা কনসেপ্ট। মক টেস্ট দেওয়ার অনেকে মনে করে যে মক টেস্ট দিলেই, শুধু কন্টিনিউ মক টেস্ট দিলেই নাম্বার বেড়ে যাবে, কিন্তু মক টেস্ট দেওয়ার একটা নির্দিষ্ট স্ট্র্যাটেজি থাকে। এই স্ট্র্যাটেজিটা কি তুমি মেনটেন করতে, যে একটা মক টেস্ট দেওয়ার পর এক্স্যাক্টলি কোন কোন জায়গাগুলোতে সমস্যা হচ্ছে সেগুলো ফাইন্ড আউট করা, এবং তার উপরে আবার নেক্সট মক টেস্টে যাতে সেই ভুলগুলো না হয় সেগুলো দেখা, এইভাবেই ব্যাপারটা করতে? তো এবং এভাবে ব্যাপারটা করার ফলে তোমার বিষয়টাও ইনক্রিজ হয়েছিল বা আরো বেটার থেকে বেটারের দিকে গেছিল। ঠিক আছে অয়ন, আর তো মোটামুটি সবকিছুই আমরা কথাবার্তা বললাম, সবকিছু নিয়ে। তোমার আগামীর জন্য অনেক বেশি শুভকামনা। আর পড়াশুনো করো, খেলাধুলো যেমন চলছে তেমন চলুক, ভালো মানুষ হয়ে ওঠো, এটুকুই এসওই বাংলার দিক থেকে আমাদের কামনা। আর এসওই বাংলা তো মানে বরাবরের মতো মাধ্যমিকের আগেও যেমন ছিল, উচ্চ মাধ্যমিকের আগেও তোমাদের পাশে থাকবে। আমাদের 11-12-এর জন্য আরো খুব ভালোভাবে পড়ানো হয়, সেটা আশা করি তোমার মতো আরো অনেকের হেল্প করতে পারে। আর এগিয়ে চলো স্বপ্নের পথে। নিশ্চয়ই এই ক্যামেরার সামনে আমরা মাধ্যমিকের রেজাল্টের পর ভিডিও করছি, কোনো একদিন অয়নের সাথে হয়তো আমরা ভিডিও করবো যেদিন অয়ন এইমস দিল্লিতে পাবে। তো সেই অপেক্ষায় থাকলাম, এবং অবশ্যই নিজের যে জীবনের লক্ষ্য সেখানে ডিটারমাইন থাকো, নিশ্চয়ই হবে। তুমি একটু শেষে আমার ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে, মানে যারা 9-10-এ পড়ছে তোমার থেকে জুনিয়র, তাদের উদ্দেশ্যে কিছু বলো যে ওরা কিভাবে পড়াশোনাটা করবে। তো প্রথমত পড়াশোনা করতে গেলে টেক্সট বইটা খুঁটিয়ে পড়তে হবে, আর টেক্সট বইয়ে প্রত্যেকটা লাইন দাগ মেরে পড়তে হবে। আর এক পৃষ্ঠা পড়ার পর যে সমস্ত কনসেপচুয়াল জিনিসগুলো আছে, কনসেপচুয়াল ম্যাটারগুলো আছে, সেগুলো ভালো করে খেয়াল করতে হবে। আর খাতায় শর্ট কোশ্চেনগুলো নোট ডাউন করতে হবে, যাতে পরে রিভাইজ করতে সুবিধা হয়। আর নিজের প্রতি সৎ থাকতে হবে, আর সারা বছর একই গতিতে পড়াশোনা করতে হবে।
তো এইভাবেই নিজের প্রতি সৎ থাকতে হবে বলতে ইন্টারভিউর পর আবার একটা প্রশ্ন আমার করতে ইচ্ছে করছে, সেটা হচ্ছে যে নিজের প্রতি সৎ থাকার ক্ষেত্রে খুব বড় একটা বিষয় হচ্ছে মোবাইল ফোন। হ্যাঁ। এবং তুমি বাড়িতে থেকেছো, মোবাইল ফোনটাকে ইউজ করেছো, মোবাইল ফোনে ক্লাস দেখেছো, তো মোবাইল ফোন কিভাবে অ্যাভয়েড করা যায়, বা এখন তো ছেলে মেয়েদের সবচেয়ে বড় ডিস্ট্রাকশন, হ্যাঁ। তো ওইটা কিভাবে অ্যাভয়েড তুমি করতে সেটা যদি। মোবাইল ফোনে যখন এডিকশন হতো তখন মোবাইল ফোনটা একটা ঘরে রেখে দিয়ে আমি অন্য ঘরে পড়াশোনা করতাম, আচ্ছা, কারণ পাশে মোবাইল থাকলে সবসময় মানে তোমার ক্ষেত্রেও এই জিনিসটা হতো? হতো। তাহলে একেবারেই মঙ্গল গ্রহ থেকে তুমি আসোনি। মানে হ্যাঁ। অনেকে ভাবে যে যারা র্যাঙ্ক করে বা যারা ভালো ছাত্রছাত্রী তারা মঙ্গল গ্রহ থেকে টুপ করে পৃথিবীতে পড়ে গিয়ে র্যাঙ্ক করে গেছে, আবার কখনো মঙ্গল গ্রহে চলে যাবে, তো এমন তো ব্যাপারটা নয়। না। ডিস্ট্রাকশন বা এই অ্যাডিকশন বা এই সমস্যাগুলো তোমারও ছিল, হ্যাঁ। কিন্তু এগুলোকে তুমি অ্যাভয়েড করতে বা এগুলোকে ওভারকাম করতে পেরেছো। এবার সেইটা তুমি বলছো যে যখন বেশি মনে হতো মোবাইল ঘেঁটে ফেলছি তখন মোবাইলটাকে পাশের রুমে রেখে দিতে, আর কিভাবে এটাকে কন্ট্রোল করতে? আর মোবাইলটা মায়ের কাছে দিয়ে আসতাম, আচ্ছা আর আমি মোবাইলটা পাশে রেখে দিই, কারণ নোটিফিকেশন চলে আসলে তো ওইদিকে ডিস্ট্রাক্ট হয়ে যাবে মাইন্ডটা। আচ্ছা তো সেদিক থেকে অন্য রুমে রেখে দিয়ে আমি অন্য রুমে পড়াশোনা করতাম। আমি দেখতাম যে যখন আমার একটা পড়া পড়তে পড়তে মোবাইল ফোনে হাত দিতে ইচ্ছে করছে তখন আমি অনেকক্ষণই পড়তে পারছি, পুরো ডিস্ট্রাক্ট না হয়। ফেসবুক ইনস্টাগ্রাম ইউজ করো? না। তো হোয়াটসঅ্যাপ? হ্যাঁ হোয়াটসঅ্যাপটা। বন্ধুদের সাথে কথা হয়? হ্যাঁ আর আর ইউটিউব? হ্যাঁ ইউটিউব। টেলিগ্রাম? না। টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ বন্ধুদের সাথে কথা তো বলতেই হয়, সেটার জন্য তো রাখতেই হয়। আর ইউটিউব খুব একটা কার্যকরী এই মুহূর্তে ফোনের ক্ষেত্রে। বাকি তো বিষয়গুলো অ্যাভয়েড করাটাই এই বয়সে বোধহয় ভালো। আর বাকি তোমাকে একটু আমার অডিয়েন্স বা আমার ছাত্রছাত্রী যারা আছে তারা এই যে ভ্রান্ত ধারণা যে যারা র্যাঙ্ক করে তারা একেবারে মঙ্গল গ্রহ থেকে এসে পড়ে, তো আমি এই যে অয়নকে ছুঁয়ে বলছি যে অয়নও মানুষ, ওকেও ছোঁয়া যাচ্ছে, ও মঙ্গল গ্রহ থেকে আসেনি। তো তোমরাও অয়নের মতো প্রত্যেকেই পারবে, তোমাদের মধ্যেও সেই ক্ষমতা আছে। তোমরাও আশা করি চেষ্টা করলে ডিস্ট্রাকশনগুলোকে দূরে সরিয়ে দিয়ে নিজেদের লক্ষ্যে অবিচল থাকলে অবশ্যই পারবে। আশা করি অয়নের মতো আবার পরবর্তী বছরে তোমরা যারা মাধ্যমিক দেবে তোমাদের কারোর বাড়িতে গিয়ে এইভাবেই আমি কথা বলবো, গল্প করব, পডকাস্ট করব। তোমরা প্রত্যেকে খুব 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 ভালো রেজাল্ট করো। আর অয়ন যে সিনিয়র দাদা হিসাবে কথাগুলো বললো, ওর কথাগুলোকে গুরুত্ব দিও। এক্স্যাক্টলি যে প্রসেসে ও পড়াশোনা করতে বললো সেই প্রসেসে তোমরা সবাই পড়াশোনা করো। আশা করছি সব আলো হবে, সব ভালো হবে। চলো বাংলা পড়বে, শিখবে এবং অয়ন বলো বাংলা জিতবে। চলো জয় হিন্দ। আমি অয়নের মা। ও ছোটবেলা থেকেই পড়াশোনা ভালো করতো। ওর বাবা সব সময় তো ওকে সাপোর্ট করেই গেছে। আর আমি দেখেছি ওর খাওয়া দাওয়া, পোশাক আশাক এইসব। আর একদম ছোটোবেলাতে আমি একটু পড়াশোনাগুলো দেখতাম, কিন্তু বড় হয়ে যাওয়ার পর আমাকে একটু সংসারের দায়িত্ব বেশি নিতে হয়েছে, যার জন্য পড়াশোনাটা বেশি দেখতে পারিনি। কিন্তু ওর বাবা সবসময় ওকে সাপোর্ট করে গেছে। আর খেলাধুলো টুকটাক করতো, এখানে তেমন একটা খেলা করার জায়গা নেই, কিন্তু পড়াশোনাটা কখনোই ঘাটতি করেনি। বাবা যা বলতো সেইভাবেই পড়াশোনা করতো। বেশি যে পড়তো তা নয়, ও 7 ঘন্টা 8 ঘন্টার বেশি পড়তোই না। তো এইভাবে পড়তে পড়তে ওর বাবা বললো একটু পড়া বাড়া, এইভাবে কম পড়লে হবে না, একটা র্যাঙ্কের দিকে যেতে গেলে আরেকটু পড়ার পরিধি বাড়াতে হবে। তো বাবার কথা খুব শুনতো, শুনে চলতো। সেইভাবে পড়তে পড়তেই আজকের এই সাফল্যটা দেখেছি আমরা। আর একটু ভালো হতে পারতো, ওর ইংলিশটা একটু কমের জন্য ওরও মন খারাপ। তো যাই হোক, ভালোই তো লাগছে। বাবা মা হয়ে আমরা খুব গর্বিত ও রেজাল্টে। আর সব বাচ্চাদের জন্য আমার এটুকুই বলার যে বাবা মার কথা মেনে চলতে হবে। আর বাবা মা যেটুকু বলবে শুনলে নিশ্চয়ই তার ভালোর জন্যই তো বলবে, তো সেটা মেনে নিলেই তো বাচ্চাদের ডেভেলপ দেখা যায়। প্রত্যেকটা বাবা মা সেটা আশা করে। তো বাচ্চারা বাবা মার কথা শুনে চলুক, আর ফোন থেকে একটু দূরে থাকলে ওদের সাফল্য অবধারিত। এইটুকুই বলার। আর চাপ দিয়ে পড়ার কিচ্ছু নেই, নর্মালি পড়লেই এইটুকু সাফল্য আমরা আশা করতে পারি প্রত্যেকটা বাবা মা। তো তার জন্য বিশেষ কিছু পরিচর্যা করারও দরকার নেই। বই খাতা নিয়ে রাশ করে পড়াশোনা করো, এগুলোর কোনো মানে নেই। আমার ছেলে যেটা করেছে, 7 ঘন্টা 8 ঘন্টা পড়লে ওর তাই বেশি। আর ও একদম আধ ঘন্টার বেশি এক জায়গায় বসবে না। প্রাইভেট টিউটরের কাছে পড়তে পড়তে আধ ঘন্টা অন্তর অন্তর আমার কাছ থেকে ঘুরে যাবে, দেখা করে যাবে। মানে ওর এত বোরিং লাগে, সেই জন্য ও খুব ছটপটে, তো মন বসাতে পারতো না। তো যাই হোক, আমি বলতাম যে স্যারের কাছে পড়তে পড়তে উঠে আসতে হয়, একটু মন দিয়ে পড়ো, আবার ছুটে চলে যাবে। মানে এইভাবে খেলতে খেলতেই পড়াশোনা, এইভাবে করলেই ওর সাফল্য তো আসতেই হবে।
এবার বাচ্চাদের তো একটু মনোনিবেশ করতে হবে, বাবা মা বকলেই শুধু পড়াশোনা হবে না। এইটুকুই বলার, আর কিছু না।